আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের স্পেশাল লাইভ ক্লাসে। তোমরা সবাই জানো আমাদের পূর্ব ঘোষণা অনুসারে আমরা চলে আসলাম ম্যানেজমেন্ট স্পেশাল লাইভ ক্লাস। আর এই ক্লাসটা হচ্ছে আমাদের রয়্যাল এডুকেশনের পেজ থেকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে দেখছো আমাদের লাইভটাকে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা, আমাদের সব কিছু ঠিকঠাকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার জায়গা থেকে একটু কাইন্ডলি বন্ধুবান্ধবকে মেনশন করে দাও, পাশাপাশি আমাদের সাথে যুক্ত হয়ে যায় খুব দ্রুত, যাতে করে আমরা ক্লাসটা এখনই শুরু করতে পারি। তোমরা জানো আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ম্যানেজমেন্ট প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাবের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। এই ক্লাসে আমরা শুধুমাত্র ওই অধ্যায় রিলেটেড সবগুলো প্রশ্ন তো সমাধান করবই, পাশাপাশি ম্যানেজমেন্ট প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্নগুলো এসেছে গত বছরগুলোতে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। আর এই ক্লাসটা আসলে শুধুমাত্র যে এইচএসসি পরীক্ষার্থী আসো তাদের জন্য সেটা না, এই ক্লাসটা আমি এমনভাবে সাজিয়েছি যেটাতে ইনশাল্লাহ এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার হয়ে যাবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যেখান থেকে আমাদের ক্লাসটা দেখছো খুব দ্রুতই যুক্ত হয়ে যাও, পাশাপাশি বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও সবার কাছে, যাতে করে আমরা খুব দ্রুতই ক্লাসে সবাই যুক্ত হয়ে যাইতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ক্লাসের জন্য। আমি একটা বিষয় সবাইকে বলবো, সেটা হচ্ছে তোমরা আমাদের আজকের ক্লাস থেকে মোটামুটি প্রতি বোর্ড প্রশ্নে অন্তত 2টা প্রশ্ন এসে থাকে, কারণ অংশীদারি ব্যবসায়ের অধ্যায়টা আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন কমন পাবা নিশ্চিত। তো সবাইকে আমি একটা বিষয়ে রিকোয়েস্ট করব, আজকের ক্লাসটা এনজয় করো। এই ক্লাসটা করলে এইচএসসি প্লাস অ্যাডমিশন দুটোই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের কি, বা অংশীদারি ব্যবসা বলতে আসলে আমরা কি কাকে বুঝি। তো সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমরা যে বিষয়টা নিয়ে সর্বপ্রথম কথা বলবো, আমরা জানি অংশীদারি ব্যবসা হচ্ছে একাধিক ব্যক্তি অর্থাৎ 2 বা ততোধিক ব্যক্তি যখন চুক্তির মাধ্যমে কোনো বৈধ ব্যবসা গঠন এবং পরিচালনা করবে, সেটাকে আমরা ব্যবসায়ের ভাষায় বলি হচ্ছে অংশীদারি ব্যবসা। তাহলে এখান থেকে একটা বিষয় তোমরা ক্লিয়ার হয়ে যাও, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তিটা হচ্ছে চুক্তি। তাহলে একাধিক ব্যক্তি যখন চুক্তির মাধ্যমে কোনো বৈধ ব্যবসা গঠন এবং পরিচালনা করবে, সেটাকে আমরা সাধারণত বলবো অংশীদারি ব্যবসা। এবার আসেন, এই যে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, চুক্তিতে সাধারণত 3টা রূপ থাকে চুক্তির। একটা হচ্ছে মৌখিক চুক্তি, একটা হচ্ছে লিখিত চুক্তি, আরেকটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত। তো আদালত কর্তৃক গৃহীত হবে মূলত নিবন্ধিত এবং লিখিত যে চুক্তিটা সেটা, কারণ মৌখিক চুক্তির সাধারণত কোনো ভিত্তি থাকে না। সো আমি একটা বিষয় রিকোয়েস্ট করব, এই বিষয়টা নিয়ে আমরা আজকে ডিটেলস কথা বলবো যে অংশীদারি ব্যবসা কি, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি, ব্যবসায়ের মূল ভিত্তি যে চুক্তি সেটার মেইন রিজনটা কি। আচ্ছা, এবার আসেন, এই যে অংশীদারি ব্যবসায় হতে হলে অংশীদারি ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আমাদের থাকে। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ বা সংগঠনের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। একটা হচ্ছে একাধিক সদস্য। সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা আমরা জানবো সেটা হচ্ছে একাধিক সদস্য। একাধিক সদস্য বলতে আমরা বুঝবো 2 এর অধিক। সাধারণত সদস্য সংখ্যা হয়ে থাকে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। তবে সেটা যদি ব্যাংকিং হয়, অংশীদারি ব্যবসা হয়, তখন 2 থেকে কতজন হয়? 10 জন হয়। আর যদি সীমিত অংশীদারি ব্যবসা হয় তখন সদস্য সংখ্যা হয় 3 থেকে 20 জন। যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তাহলে এটাই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যার প্রকৃতি। এবার আসেন অংশীদারি ব্যবসার চুক্তিবদ্ধ সম্পর্ক। আমরা জানি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি বা মেইন যে বিষয়টা সেটাকে আমরা বলবো হচ্ছে ডিড বা চুক্তি। আর এই যে চুক্তির যে লিখিত রূপটা সেটাকে আমরা বলবো চুক্তিপত্র অথবা চুক্তিবদ্ধ সম্পর্ক। মনে করো তোমরা 2 জন বা 3 জন বন্ধু যদি একটা ব্যবসা শুরু করতে যাও, সর্বপ্রথম তোমরা কি করবা? 3 জনের মধ্যে একটা কমিটমেন্ট বা একটা চুক্তি আসবে। সেই চুক্তি অনুসারে তোমরা কি করবা? তোমাদের ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য নানান ধরনের প্ল্যান করে চুক্তিতে কার কি অংশ থাকবে, কে কিভাবে মূলধন দিবে, কে কিভাবে ব্যবসাটা পরিচালনা করবে, টোটাল বিষয়টা নিয়ে কথা বলবা। তাহলে এই বিষয়গুলা হচ্ছে আমরা সবাই জানবো ইনশাল্লাহ। তাহলে ক্লিয়ার কিনা তোমরা একটু বলো তো, যে অংশীদারি ব্যবসায়ের যে যতটুকু আমরা এখন পর্যন্ত আলোচনা করেছি ততটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বা তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, এই বিষয়টা একটু শেয়ার করো। এবার আসেন, আমি একটা বিষয় সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা একটু লাইভে যুক্ত হয়ে যাও সবাই, কারণ লাইভে যুক্ত হলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে
অধিকাংশ স্টুডেন্টকে আমরা কানেকশন করতে পারবো। ওকে, সেজন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব দ্রুতই লাইভে যুক্ত হয়ে যাওয়ার পাশাপাশি আমরা আমাদের যাতে ক্লাসটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে, সেই বিষয়ে আমাদেরকে একটু হেল্প করবো। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, তোমরা লাইভে যুক্ত হয়ে যা। এবার আসেন পরবর্তী যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মূলধন সরবরাহ। এটার কথা অলরেডি আমি বলে ফেলেছি যে মূলধনটা কিভাবে সরবরাহ করতে হবে। যে মূলধন সরবরাহের জন্য সাধারণত নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এটা হচ্ছে চুক্তির উপর ডিপেন্ড করে তারা মূলধনটা সরবরাহ করবে। লাভ ক্ষতি বন্টন সবই চুক্তির উপর ডিপেন্ড করবে যে তাদের লাভ ক্ষতিটা কিভাবে বন্টন করবে। পারস্পরিক আস্থা ও বিশ্বাস, আমরা সবাই জানি পারস্পরিক আস্থা ও বিশ্বাস বলতে আমরা বুঝবো কি, অংশীদারি ব্যবসায়ের মধ্যে যারা সদস্য আসে বা যারা পরিচালনায় থাকবে, প্রত্যেকের মধ্যে একটা আস্থার জায়গা এবং বিশ্বাসের জায়গা থাকতে হবে, তা না হলে ব্যবসাটা কিন্তু কন্টিনিউ করা যাবে না। পারস্পরিক প্রতিনিধিত্ব থাকতে হবে, আইনগত সত্তার অনুপস্থিত থাকতে হবে, কারণ আমরা জানি অংশীদারি ব্যবসায় আলাদাভাবে আইনের কোনো উপস্থিতি থাকে না, কারণ শুধুমাত্র একমাত্র প্রতিষ্ঠান যেটাকে আমরা বলি কোম্পানি, সংগঠন বা যৌথ মূলধনের ব্যবসায়, যেটা হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এবং আইনসৃষ্ট প্রতিষ্ঠান। সো এখানে আইনগত সত্তার অনুপস্থিত থাকে। স্থায়িত্ব অনিশ্চয়তা, স্থায়িত্ব অনিশ্চয়তা বলতে সাধারণত অংশীদারি ব্যবসায় যেহেতু আইনের মাধ্যমে গঠিত হয় না, সেক্ষেত্রে অংশীদারদের ইচ্ছা অনুসারে বা যে কোনো কারণবশত এটা যে কোনো সময় বিলোপ সাধন ঘটতে পারে বা অবসায়ন হতে পারে, যার জন্য বলা হচ্ছে যে এটার স্থায়িত্বে কি আছে, অনিশ্চয়তা আছে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা। তো এটা অংশীদারি ব্যবসা হলে কি কি সুবিধা হয় ভাইয়া, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবা। তুমি যখন একা একটা বিজনেস করবা তখন কি হবে, তোমার পর্যাপ্ত টাকা থাকবে না, মানে মূলধন থাকবে না। এরপরে কি হতে পারে, এরপরে তোমার কাছে হয়তোবা পরিচালনা করতে গেলে একটু অসুবিধায় পড়তে পারো। এরপর হচ্ছে এটা গঠন করতে হয়তো সহজ হবে, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা তোমার পক্ষে একটু অসম্ভব হয়ে পড়তে পারে। সো এই বিষয়গুলো কিন্তু অসুবিধা, যেটা অংশীদারি ব্যবসায় হলে একাধিক সদস্য হলে সুবিধা হয়। তাহলে সর্বপ্রথম হচ্ছে সহজে এটা আমরা গঠন করতে পারবো, অধিক পরিমাণ মূলধন কালেকশন করতে পারবো। কারণ হচ্ছে আমরা সবাই জানি যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অর্থাৎ তোমার যদি সদস্য সংখ্যা বেশি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার মূলধন গঠনটা খুব ইজি হবে। কারণ একজন যদি 1 লাখ টাকা করে দাও, 20 জন সদস্য হলে 20 লক্ষ টাকা ক্যাপিটাল হয়ে গেল। বাট এক মালিকানা ব্যবসা হলে সেটা কিন্তু তোমার পক্ষে একা বিয়ার করা পসিবল না। আবার লাভ ক্ষতির যে ঝুঁকিটা, সেই ঝুঁকি বন্টনের বিষয়টাও খুব ইজি হয়ে যায়। কারণ যদি তোমার কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিটা শুধুমাত্র তোমার একার হবে না, সকল অংশীদারদের মধ্যে বন্টন হয়ে যাবে, সেজন্য বলা হচ্ছে ঝুঁকি বন্টন। এরপরে আছে সম্মিলিত সিদ্ধান্ত, যে একক ডিসিশন অনেক সময় আমাদের ফলপ্রসূ বা ভালো হয় না, যে জন্য কি হয়, আমাদের এই সম্মিলিত ডিসিশন নিলে আসলে অনেকে মিলে যখন চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে পৌঁছানো হয়, তখন সেটা খুব কিন্তু ভালো হতে পারে। আইনগত ঝামেলা মুক্ততা, এটা আগেই বলেছি। অসীম দায়ের পরোক্ষ সুবিধা, অসীম দায়ের পরোক্ষ সুবিধা মানে হচ্ছে, খেয়াল করো, অংশীদারি ব্যবসায়ের দায় কিন্তু অসীম, কিন্তু এটার পরোক্ষ সুবিধা হচ্ছে শুধুমাত্র যদি তোমার ব্যক্তিগত কোনো প্রবলেম হয়, অর্থাৎ তোমার যদি কোনো কারণে ব্যবসায় তোমার নিজের কোনো ক্ষতি হয়, সেটা যে শুধু তুমি বহন করবা বিষয়টা তা না, এটা তোমার সকল অংশীদার মিলে সেটা কি করবে, বহন করবে। এটা একটা সুবিধা, জনসংযোগ সুবিধা। সো এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য এবং সুবিধা। তোমরা ক্লিয়ার কিনা, এটা তোমরা বুঝতেছো কিনা, বা তোমাদের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এই রিলেটেড? যদি থাকে, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও, পাশাপাশি সব কিছু ঠিক আছে কিনা একটু বলো। আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, আজকের ক্লাসটা তোমরা যদি একটু ভালোভাবে এনজয় করো, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারবো, অংশীদারি ব্যবসা থেকে যত ধরনের প্রশ্ন আছে সবই তোমরা অ্যান্সার করে আসতে পারবা। এরপরে আমরা বেসিক আলোচনা শেষে বোর্ড প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। ওকে, সো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাও, এখনো দেরি না করে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। ওকে, যাই হোক, এবার আমরা আলোচনা করব পরবর্তী ধাপ নিয়ে। দেখো, আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের অসুবিধা। অংশীদারি ব্যবসায়ের অসুবিধা কি হতে পারে ভাইয়া? আমরা সর্বপ্রথম জানি যে অংশীদারি ব্যবসায়ের দায়টা কিন্তু অসীম। অর্থাৎ মনে করো তোমাদের অংশীদারি ব্যবসায় তোমাদের 5 জন সদস্য, এই 5 জন বা 6 জন সদস্য, এই 5 জন বা 6 জন সদস্যের মধ্যে কোনো একজন অংশীদার কি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, কথার কথা দেউলিয়া হয়ে গেছে একজন অংশীদার, বা পাগল হয়ে গেছে, অথবা সে কি হয়ে গেছে,
নিঃস্ব হয়ে গেছে বা মৃত্যুবরণ করেছে, এখন তার যত ধরনের দায় আছে সেই দায়টা কিন্তু তোমাদের মধ্যে কি হয়ে যাবে, বন্টিত হয়ে যাবে। অর্থাৎ কোনো একজন অংশীদারের কোনো ধরনের অসুবিধার কারণে ফুল অংশীদারি ব্যবসাটার কি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। এর জন্য কারণ কি, কারণ এটা হচ্ছে এদের অংশীদারি ব্যবসার সদস্যদের দায়টা কি সীমাহীন বা অসীম। অর্থাৎ তার দায়টা শুধু তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ না, মূলধনের বাইরেও সীমাবদ্ধ। বিষয়টা হচ্ছে তুমি মনে করো এই 5 জনের মধ্যে একজন বা 6 জনের মধ্যে একজন, তুমি 1 লক্ষ টাকা দিয়েছ, ব্যবসায়ের ক্ষতি হলো যে তুমি শুধু 1 লক্ষ টাকার দায় বহন করবা, বিষয়টা কিন্তু তা না। অর্থাৎ ব্যবসায়ের ক্ষতি যতটুকু হবে সেটা তোমাদের ওই চুক্তি অনুসারে, রেশিও অনুসারে তোমাকে বন্টন করতে হবে। এমনও হতে পারে ব্যবসার ক্ষতি হয়েছে 1 কোটি টাকা, তোমার ভাগে লস পড়ে গেল 10 লাখ টাকা। ওকে, এই হচ্ছে বিষয়টা। তাহলে এটাই হচ্ছে আমাদের সীমাহীন দায়ের মেইন কথা, মূলধনের সীমাবদ্ধতা। আমরা জানি অংশীদারি ব্যবসায় এক মালিকানা ব্যবসা থেকে একটু বড় হলেও যৌথ মূলধনী কোম্পানি বা রাষ্ট্রীয় ব্যবসার তুলনায় এগুলো ছোট, যার জন্য চাইলে আমরা হিউজ পরিমাণ মূলধন কালেকশনটা করতে পারি না। পারস্পরিক সদিশ্বাসের অভাব বর্তমানে সবচাইতে যে বিষয়টা আসলে আমাদের সমাজে প্রচলিত, সেটা হচ্ছে কারো প্রতি কারো বিশ্বাস বা ভালোবাসাটা নাই। কারণ যতই চুক্তি করি, যতই আমরা ওই ডকুমেন্ট নিয়ে হাজির হই, সবাই কিন্তু যদি সবার জায়গা থেকে সৎ না থাকে তাহলে ব্যবসাটা কিন্তু লং টাইম রান করতে পারবে না, যার জন্য এই প্রবলেমটা হয়। সো পারস্পরিক সদস্যের অভাবটা এই ব্যবসায় আমরা দেখি, যার কারণে অংশীদারি ব্যবসায় সবচাইতে বেশি বিলোপ সাধনটা ঘটে। ওকে, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, ওই যে 10 মিলে কাজ করতে গেলে যেটা হয়, এক একজনের এক এক মত হয়, যেটা থেকে ঐক্যমতে পৌঁছানো বা একমতে পৌঁছানো অনেক সময় খুব জটিল হয়ে পড়ে। এটাই হচ্ছে একটা সমস্যা। সো এটা আরেকটা অসুবিধা, স্বাধীন সত্তার অভাব। তুমি নিজের মতো করে কাজ করতে পারবা না, তুমি চাইলেও তোমার মতো করে কাজ করতে পারবা না। এরপরে হচ্ছে পরিচালনা জটিলতা, যে ব্যবসা বাণিজ্যে পরিচালনা নিয়ে এখানে একটা জটিলতা তৈরি হয়। আর মালিকানা হস্তান্তরে একটা কি হয়, অসুবিধা হয়। অর্থাৎ কোনো একজন অংশীদার মনে করো মারা গেল বা দেওয়ালিয়া হয়ে গেল, সেটার মালিকানাটা আসলে কিভাবে হস্তান্তর করা যাবে সেই বিষয়ে একটা জটিলতা থাকে। আর অদক্ষ ব্যবস্থাপনা, স্থায়িত্ব অনিশ্চয়তা, তো শুরুতেই বললাম যে এগুলার কিন্তু এক মালিকানা ব্যবসায় বলো, অংশীদারি ব্যবসায় বলো, এগুলাকে কোনো স্থায়িত্ব নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ এটা যে কোনো সময় বিলোপ সাধন ঘটতে পারে। তাহলে এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ের অসুবিধা। তোমাদের ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই জায়গা থেকে বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব বেশি এফেক্টিভ একটা ক্লাস, এবং এই ক্লাস থেকে তোমাদের বোর্ড প্রশ্নগুলো কিভাবে কমন আসে সেটা আমরা একটু পরেই দেখাবো। সো এই হচ্ছে আমার কথা, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করছি, সবাই সবার জায়গা থেকে বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। অংশীদারি ব্যবসায়ের চুক্তি ও চুক্তিপত্র সবচাইতে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে অংশীদারি ব্যবসায় আসলে চুক্তি এবং চুক্তিপত্র জিনিসটা কি। আমরা শুরুতেই এই বিষয়টা নিয়ে কথা বলেছি ভাইয়া, যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কিন্তু চুক্তি। একটা অংশীদারি ব্যবসায় চুক্তি ছাড়া ঘটন হতেই পারে না। কারণ তোমরা 2 জন বা 3 জন যদি একটা ব্যবসা শুরু করতে যাও, সর্বপ্রথম বা সবার আগে যে বিষয়টা তোমাদের মাথায় আসবে, যে তোমরা আসলে কিভাবে ব্যবসাটা রান করবা, পরিচালনা করবা, শুরু করবা, এই যে বিষয়টা আসে, তখনই তোমরা সবাই কিন্তু কি হয়, একত্রিত হয়ে একটা চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে ব্যবসাটা গড়ে তোলে, যার জন্য বলা হয় চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। আর চুক্তি 3 ধরনের চুক্তি আমরা জানি, শুরুতেই বলেছি এই বিষয়টা, যে একটা হচ্ছে লিখিত চুক্তি, আরেকটা হচ্ছে মৌখিক চুক্তি, আর আরেকটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত। আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লিখিত এবং নিবন্ধিত, কারণ মুখের কথার কোনো ভিত্তি নাই। আদালত কর্তৃক যেটা গৃহীত হবে সেটাকে আমরা বলবো হ্যাঁ লিখিত ও নিবন্ধিত। কারণ যদি নিবন্ধন না করি তাহলে আমরা কি করতে পারি না, তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকা বেশি পাওনা আদায়ের জন্য মামলা করতে পারি না, যে বিষয়গুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। ওকে, এখন এই চুক্তির লিখিত রূপকে কিন্তু চুক্তিপত্র বলে। আমাদের মাঝে মধ্যে ক নাম্বারে প্রশ্ন আসে, চুক্তিপত্র কাকে বলে বা চুক্তিপত্র কি। হ্যাঁ, তাহলে চুক্তির যে লিখিত রূপ সেটাকে আমরা কি বলবো, চুক্তিপত্র বলবো। আর আদালত কর্তৃক গৃহীত হবে কোন চুক্তি, লিখিত এবং নিবন্ধিত চুক্তি। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেছো। কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে সবার? জিএসটি পরীক্ষা এবার তো সবই প্রশ্ন তো সহজই হয়েছে, আমার কাছে মনে হলো খুবই সহজ প্রশ্ন হয়েছে। যাই হোক, আমি একটা বিষয় রিকোয়েস্ট করবো, হচ্ছে আমরা আমাদের রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে আমরা নতুন করে
অনেকগুলা কোর্স তোমাদের জন্য লঞ্চ করতেছি। ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত থাকবা অনেক ভালো একটা সার্ভিস পাবা। কারণ হচ্ছে আমি তোমাদের কমার্সের সাবজেক্টগুলার ওইভাবে দায়িত্ব নিচ্ছি, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের দায়িত্বটা আমি ভালোভাবে নেব ইনশাল্লাহ। পাশাপাশি অন্যান্য সাবজেক্টের জন্য ভালো টিচার আছে, তোমরা চাইলেই আমাদের পেইড কোর্সগুলোতে অ্যাড হতে পারো। আর কারো যদি সমস্যা থাকে সে আমাদের ফ্রি ক্লাসগুলো করলেও তোমরা অনেক কি পাবা, অনেক সাজেশন সহ অনেক ধরনের দিক নির্দেশনামূলক বিষয় পাবা, পাশাপাশি বেসিক ক্লাস পাবা, এরপরে প্রশ্ন সলভিং ক্লাস তো থাকছেই। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালো কিছু পাবেন। অংশীদারি ব্যবসায়ের চুক্তি মূল ভিত্তি, এই প্রশ্নটা আমাদের মাঝে মধ্যে খতে মাঝে মধ্যে গতেও আসে। হ্যাঁ, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। ভাইয়া চুক্তি যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এটা আমরা সবাই জানি। এখন এটাকে আমরা কিভাবে লিখব সেই বিষয়টাকে আমি খুব সংক্ষেপে তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ কি, তোমরা যখন এই বিষয়টা খুব সহজে দেখবা, যেটা হবে কি, তুমি জাস্ট একটা আইডিয়া নিয়ে যাবা, তোমার প্রশ্নটা খতে আসুক, গতে আসুক, অথবা কতে আসুক বা ঘতে আসুক, তুমি তোমার মতো করে অ্যান্সারটা করতে পারবা। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে এই যে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে এতটুকু পড়লেই তোমাদের জন্য এনাফ। তাহলে কি, যে অংশীদারি ব্যবসায় গঠন ও পরিচালনার বিষয়ে অংশীদারদের মধ্যে যে সম্মতি প্রতিষ্ঠিত হয় তাকেই কি বলে, অংশীদারি চুক্তি। এখন এই যে অংশীদারদের মধ্যে একটা সম্মতি মানে হচ্ছে কি, মনে করো তোমরা 5 জন একটা ব্যবসা শুরু করছো। এখন 5 জনে যখন বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করার পর একমত হবা, এই একমতটাকেই বলা হয় সম্মতি। এই সম্মতিটিকে চুক্তি বলে। ওকে, আর চুক্তির আলোকে কিন্তু অংশীদারি ব্যবসায় কি হবে, পরিচালিত হবে। চুক্তি ছাড়া আমরা সবাই জানি চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হতে পারে না। আর অংশীদারি এই যে চুক্তির আলোকে অংশীদারদের মধ্যে যে সম্পর্কটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলি চুক্তিবদ্ধ সম্পর্ক। মাঝে মধ্যে আমাদের ক নাম্বারে আসতে পারে যে চুক্তিবদ্ধ সম্পর্ক কি, তাহলে চুক্তির আলোকে অংশীদারদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় সেটাকেই আমরা বলবো ভাইয়া কি, চুক্তিবদ্ধ সম্পর্ক। বিষয়টা ক্লিয়ার কিনা? আর চুক্তির বিষয়বস্তু মুখ্য হিসেবে বিবেচিত হয়, তাই চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এই যে কথাটা আমরা বললাম, এই কথাটা যদি তোমরা মোটামুটি একটু ফলো করো তাহলেই তোমরা এই প্রশ্নটার অ্যান্সার যে কোনো জায়গা থেকে দিতে পারবা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আসো, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অংশীদারি ব্যবসায় চুক্তি ও চুক্তিপত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে দেব, যেটা আমাদের এমসিকিউ প্লাস হচ্ছে সামনে যে অ্যাডমিশন টেস্ট আসে সেটার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে। সেটা হচ্ছে চুক্তির অবর্তমানে যদি কখনো আমাদের মনে করো কি হয়েছে, আমরা 5 জন একত্রিত হয়েছি কিন্তু এখনো আমাদের মধ্যে কি হয় নাই, ওইভাবে চুক্তিপত্রটা শেষ হয় না বা চুক্তিটা শেষ হয় নাই, কিন্তু আমরা ব্যবসাটা শুরু করে দিয়েছি। সেক্ষেত্রে কি হবে, আমরা চুক্তিটা করব, চুক্তির জন্য সবকিছু করা হয়েছে কিন্তু সেটা বর্তমান নাই। সেক্ষেত্রে আমরা কিভাবে পরিচালনা করব, 1932 সালে যে ভারতীয় অংশীদারি ব্যবসায়ের আইনটা আছে সেই আইন অনুসারে আমরা কি করব, ব্যবসাটা পরিচালনা করব। ওকে, তাহলে চুক্তির অবর্তমানে কার্যকর হবে 1932 সালের আইনটা। আর চুক্তির লিখিত রূপকে চুক্তিপত্র বলে, এটা আমরা সবাই জানি, বলেছি এর আগে। অংশীদারি চুক্তিপত্র সম্পর্কে অংশীদারিত্ব বলে। একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে যে অংশীদারিত্ব কি, তাহলে এই যে অংশীদারদের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্কটা, সেই সম্পর্কটাকে আমরা বলবো হচ্ছে অংশীদারিত্ব। ওকে, আর অংশীদারি চুক্তিপত্রে প্রচারযোগ্য কোনো চুক্তি নয়। ওকে, এই কথাগুলো মোটামুটি মাথায় রাখবা। আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে একজন নিবন্ধক চুক্তিপত্রের বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন। কখনো এমন যদি মনে হয়, মনে করো তোমরা 5 জন বিজনেসটা শুরু করেছো, এখন যেটা হচ্ছে কোনো কারণে তোমাদের যে চুক্তিপত্র আছে সেটা কি করতে হয়, একটু পরিবর্তন করতে হয়, বা নতুন কোনো অংশীদার গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় চুক্তিটা কি হয়, চেঞ্জ হয়। যার জন্য এটা করতে পারবে কে, অবশ্যই চুক্তির যে নিবন্ধক, যাকে দিয়ে তোমরা নিবন্ধন করিয়েছো সেই নিবন্ধক চুক্তির বিষয়বস্তু পরিবর্তন করতে পারবে। ওকে, আর চুক্তিতে উল্লেখ থাকলে, হ্যাঁ চুক্তি যদি উল্লেখ থাকে তাহলে আমাদের নতুন অংশীদার পুরাতন অংশীদারদের দায়টা বহন করতে পারবে। তাহলে চুক্তিতে উল্লেখ থাকতে হবে, উল্লেখ না থাকলে কিন্তু নতুন অংশীদার, মনে করো তোমরা 5 জন অংশীদার ছিলা, এখন হঠাৎ করে একজন নতুন অংশীদার আসছে, এখন এর আগে যদি ব্যবসার কোনো দায় সৃষ্টি হয় সেটা কি নতুন অংশীদার বহন করবে কিনা সেটার জন্য চুক্তিপত্রে একটা নির্দেশনা দেওয়া থাকবে। বিষয়টা বুঝতে পেরেছ? আর আমরা জানি চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা যায়, ওই যে চুক্তির লিখিত যে রূপটা, কিন্তু চুক্তি ছাড়া কখনোই অংশীদারি ব্যবসাটা করা যায় না। তাহলে চুক্তিপত্র ছাড়া অংশীদারি ব্যবসা করা যায় কিন্তু চুক্তি ছাড়া করা যায় না। আর নিবন্ধিত চুক্তিপত্রের কোনো অংশ সংশোধন করতে হলে অবশ্যই কি করতে হবে, আগে নিবন্ধকের কাছ থেকে জানাতে হবে, এরপরে অনুমোদন করতে হবে। আর চুক্তি নিবন্ধিত হওয়া কিন্তু একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে
চুক্তি নিবন্ধিত হওয়াটা বাধ্যতামূলক না। শুধুমাত্র আমাদের সীমিত অংশীদারি ব্যবসায় যখন আমরা পড়ব তখন আমরা লক্ষ্য করব যে সীমিত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা বাধ্যতামূলক, বাট সাধারণ অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না। ইন জেনারেল কোনো কথা না বললে যদি বলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কীরকম, তাহলে অ্যান্সার দিবা বাধ্যতামূলক না। এরপরে আমরা আসব যখন কোনো প্রতারণার মধ্যে, আচ্ছা যদি এমন হয় যে তোমাদের মধ্যে কোনো অংশীদার প্রতারণা করে একটা চুক্তি করেছে, কিন্তু ওই প্রতারণার আশ্রয় নেওয়ার কারণেই তার ওই চুক্তিটা বাতিলযোগ্য বলে ঘোষিত হবে। ওকে, তাহলে প্রতারণাযোগ্য যদি কোনো চুক্তি হয়, অর্থাৎ কেউ যদি ফ্রড করে, কেউ যদি ধোঁকা দিয়ে বা কৌশলগতভাবে কোনো একটা আইন বা কোনো একটা সুবিধা তার পার্সোনাল ওয়েতে নিয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে অবশ্যই বাতিলযোগ্য বলে ঘোষণা করা হবে। এই ছিল আমাদের বেসিক তথ্যগুলা। আর চুক্তিতে উল্লেখ না থাকলে আমরা কি করব, এই বিষয়টা আমাদের অ্যাকাউন্টিংয়ে খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, মনে করো তোমাদের চুক্তিতে এই বিষয়টা নাই, সেক্ষেত্রে কিছু আইন আছে। যেমন তুমি যদি কারো কাছ থেকে লোন নাও, কোনো একজন অংশীদার কারো কাছ থেকে ঋণ নিছে, মনে করো তোমাদের ব্যবসায় এখন 10 লাখ টাকা দরকার, এখন তোমাদের কারো কাছে নাই, তাহলে তোমরা কি করবা, হয় ব্যাংক থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোনো ব্যক্তি থেকে বা কোনো এজেন্সি থেকে তোমরা লোন নিতে হবে। তাহলে যে কোনো একজন যদি সেই লোনটা নেয়, চুক্তিতে নেয়, কিন্তু ওই যাদের কাছ থেকে লোনটা নেওয়া হয়েছে, যাদের কাছ থেকে ঋণটা নেওয়া হয়েছে, তাদেরকে একটা সুদ দিতে হবে না? তাহলে চুক্তিতে উল্লেখ না থাকলেও ওই ঋণের উপর 6% হারে 6 মাসের সুদ দিতে হয়। এটা একটা আইন, এটা আমাদের অ্যাকাউন্টিংয়েও আছে, এমসিকিউতে খুব গুরুত্বপূর্ণ এটা ভূমিকা পালন করে। তাহলে অংশীদারি ঋণের উপর কত পার্সেন্ট? 6% সুদ দিতে হবে। ডেট না থাকলে কয় মাসের? 6 মাসের। ডেট থাকলে ডেট অনুসারে। আর পার্সেন্টেজ যদি থাকে তাহলে তো আর কথাই নেই। এটা কখন হবে? যখন চুক্তিতে উল্লেখ না থাকে। এরপরে মুনাফাটা কি করবে? কোনো কিছু বলা নাই, মুনাফাটাকে সমানভাবে ভাগ করে দিতে হবে, এটা হচ্ছে কথা। আর একটা বিষয় হচ্ছে মাথায় রাখবা, মূলধন এবং উত্তোলনের উপর সুদ ধরা যাবে না চুক্তিতে বলা না থাকলে। অনেক সময় আমাদের অংশীদারি অঙ্কে করতে গেলে আমরা এটা দেখি যে মূলধন এবং উত্তোলনের উপর সুদ 5% বা 10% ধরতে বলে, তখন আমরা ধরবো, কিন্তু অনেক সময় না থাকলে আমরা সুদটা ধরবো না। ক্লিয়ার কিনা বলো তো? তাহলে অংশীদারি ব্যবসায়ের এই যে মূলধন বা অতিরিক্ত মূলধন বা উত্তোলনের উপর সুদ ধরা যাবে না, এই জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টিংয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের একটু জানতে হবে। ওকে, আমি তোমাদের কমেন্ট পাচ্ছি না বিদায় আমি সামনের দিকে চলে যাচ্ছি, কারণ হচ্ছে যদি কমেন্ট না করো আমি ধরে নিব যে তোমাদের সবারই সব কনসেপ্টটা ক্লিয়ার। কারণ কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টে বলতে হবে, কারণ না বললে এটা লাইভ ক্লাস আমি কিন্তু বুঝবো না। সো ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে আগে কমেন্ট করবা। আমি যদি সেই কমেন্টটা পাই, সেক্ষেত্রে আমি সেই অনুসারে অ্যান্সারটা দিতে পারবো। ওকে, ওকে, এবার আসেন আমাদের পরবর্তী আলোচনা, যেটা অংশীদারি ব্যবসায়ের গঠন। খুবই গুরুত্বপূর্ণ যে অংশীদারি ব্যবসায়ের গঠনটার ক্ষেত্রে আমাদের খুব বিষয় একটা আছে। প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হয়, এরপরে পরিকল্পনা, চুক্তি, নিবন্ধন এবং কার্যারম্ভ। আমরা সবাই জানি যদিও নিবন্ধনটা কিনা বাধ্যতামূলক না, শুধুমাত্র একটা অংশীদারি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক, সেটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসা। কিন্তু নর্মালি অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা কি নয়? বাধ্যতামূলক নয়। তাহলে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন যেহেতু বাধ্যতামূলক নয়, লেখাটা কি অন্য কালার দিব নাকি? আর বাধ্যতামূলক হচ্ছে শুধু নিবন্ধন, বাধ্যতামূলক হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, সীমিত। ওকে, আচ্ছা এবার আসেন অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন 58 ধারায় বলা আছে। এটা আমাদের অনেক সময় এমসিকিউতে আসে যে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা কত ধারায় আছে। তো এটার জন্য আমরা যেটা বলবো, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা কি 58 ধারা। এখন এর আগে এটা নিয়ে আমি কথা বলে ফেলেছি অলরেডি। খেয়াল করো, অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না। কেন বাধ্যতামূলক না? কারণ এটা নিবন্ধন না করলে কোনো অসুবিধা নাই, তবে নিবন্ধন না করলে কিছু সুবিধা ভোগ করা যায় না। তাহলে সাধারণত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক না, শুধুমাত্র সীমিত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধনটা বাধ্যতামূলক। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায়ের এবং ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন কি নয়? বাধ্যতামূলক নয়, মানে এটা অপশনাল বা ঐচ্ছিক।
আর যদি সেটা সীমিত অংশীদারি ব্যবসা হয় তখন সেটা বাধ্যতামূলক। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর নিবন্ধন করতে গেলে আমাদের 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে আবেদন বা প্রস্তাব করতে হয়, আবেদন পরীক্ষা করতে হয় এবং নিবন্ধনটা তালিকাভুক্ত করতে হয়। এই কাজটা করতে হয়। এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট আমরা জানার জন্য পড়তেছি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল বা পরিণাম। খেয়াল করেন ভাইয়েরা, যদি অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা না করা হয়, আমি আগেই বলেছি, এর আগে একটা কথা বলেছি, যেখানে কিছু অসুবিধা আছে, যেমন 69-এর ক্ষেত্রে 3টা ধারা আছে, সেই ধারাগুলো আমাদের একটু পড়তে হবে। প্রথম 69-এ এক হচ্ছে কি, তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার বেশি পাওনা আদায়ের জন্য কি করা যাবে না ভাইয়া, মামলা করা যাবে না। এরপরে যেটা সেটা হচ্ছে তৃতীয় পক্ষের বিরুদ্ধে কি করতে পারবে না, চুক্তিজাত অধিকার আদায়ের জন্য মামলা করা যাবে না, সেটা হচ্ছে 69-এর 2 ধারা। তাহলে এখানে 2টা ধারা আমরা পড়েছি। আরেকটা ধারা আমরা একটু দেখব, সেটা হচ্ছে কোনো অংশীদার দ্বারা স্বার্থক্ষুণ্ণ হলে উক্ত অংশীদারি প্রতিষ্ঠান অংশীদারদের বিরুদ্ধে মামলা করতে পারবে না, কারণ হচ্ছে এটার কি নাই, নিবন্ধন নাই। সেই জন্য বর্তমানে মেজরিটি পার্টনারশিপ বিজনেসগুলো কি করা হয়, নিবন্ধন করা হয়, কারণ নিবন্ধন না করলে এই অসুবিধাটা সৃষ্টি হয়। তাহলে নিবন্ধন হচ্ছে কত ধারায় বলা আছে, 58 ধারা, আর নিবন্ধন না করার ফলাফল আছে 69, 69-এর 1, 69-এর 2 এবং 69-এর 3, এই 3টা ধারায় বলা আছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসেন আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নেব। সেই তথ্যগুলা কি কি? প্রথম যে তথ্যটা সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের দায় কি, অসীম। আমি আগেই বলেছি, ইন্ডিয়ান পার্টনারশিপ আইন গঠিত হচ্ছে 1 অক্টোবর 1932 সালে। এরপরে একটি কোম্পানি অন্য একটি অংশীদারি প্রতিষ্ঠানের অংশীদার হতে পারে, তবে স্মারকলিপি দ্বারা সেটা কি হতে হবে, অনুমোদন হতে হবে। এটা আমরা কোম্পানি আইনেও পড়বো। অংশীদারি আইনের 5 নং ধারায় বলা হয়েছে অংশীদারি সম্পর্কে যে চুক্তি হতে, অংশীদারি ব্যবসা চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। অর্থাৎ একটা অংশীদারি ব্যবসাটা জন্ম লাভ করে কি হতে, চুক্তি হতে। এই বিষয়টা কিন্তু আমরা বারবারে বলে এসেছি। আর অংশীদারি ব্যবসার নামের শুরুতে অবশ্যই মেসার্স শব্দটা যোগ করতে হয়। এটা হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা। তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা, ক্লাস ক্লিয়ার কিনা, ক্লাসে কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা, যদি থেকে থাকে অবশ্যই জানাও। কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নেব, কারণ আমি বারবার কমেন্ট পড়ব না। আমি চাচ্ছি তোমাদের ক্লাসটা যাতে খুব স্মুথলি শেষ হয়ে যায়। আজে বাজে কথা বলে সময় নষ্ট করার সময় নেই, সামনেই এক্সাম। সেজন্য ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থাকবা ইনশাল্লাহ। আমাদের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলা অনেক ভালো মানের ক্লাস। তো এবার আমরা যেটা বলবো, অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। এখান থেকে প্রশ্ন আসবেই, এখান থেকে আমাদের MCQ CQ 2টা প্রশ্নই আমাদের এখান থেকে কাজে লাগবে। সেই অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদের মধ্যে আমরা জানি যে অংশীদারি ব্যবসায় মূলত 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাধারণ অংশীদারি ব্যবসায়, আর একটা হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ বা বিশেষ অংশীদারি ব্যবসা। তাহলে ভাইয়ারা বলবা তো, অংশীদারি ব্যবসা কয় প্রকার? 2 প্রকার। কি কি? সাধারণ অংশীদারি ব্যবসায়, সীমিত, সীমাবদ্ধ বা বিশেষ অংশীদারি ব্যবসা। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায় এটা সাধারণত আমরা কি বলি, কত সালের আইন অনুসারে? 1932 সালের ভারতীয় আইন অনুসারে। আমাদের কিন্তু বাংলাদেশে অংশীদারি ব্যবসায়ের আইন নেই, আমরা ভারতের যে অংশীদারি ব্যবসায়ের আইনটা আছে সেটা ফলো করে থাকি, অনুসারে পরিচালিত হয়। আর সীমিত অংশীদারি ব্যবসায়ের আইনটা পরিচালিত হয় 1890 সালের যে ব্রিটিশ আইন সেটা, প্লাস 1907 সালের যে আমাদের ভারতীয় আইন, সেই আইন অনুসারে মূলত কি হয়, অংশীদারি ব্যবসাটা, সীমিত অংশীদারি ব্যবসাটা পরিচালিত হয়। আরেকটা বিষয় আমরা বলবো, সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সাধারণ ক্ষেত্রে 2 থেকে 20 জন, ব্যাংকিং হলে 2 থেকে 10 জন। কিন্তু সীমিত অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা কি, 3 থেকে 20 জন, মানে সেখানে কমপক্ষে 3 জন থাকবে সদস্য। আর আরেকটা পার্থক্য হচ্ছে, সাধারণ অংশীদারি ব্যবসায় নিবন্ধনটা বাধ্যতামূলক না, সীমিত অংশীদারের নিবন্ধনটা অবশ্যই বাধ্যতামূলক। এই বিষয়গুলোকে আমরা একটু বেসিক্যালি জেনে নেব। এবার আসেন আমাদের যে বিষয়টা, এই যে সাধারণ অংশীদারি ব্যবসা, খেয়াল করবা এটাকে আমরা 2 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা, আর একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসাটা কি? খেয়াল করবা, ঐচ্ছিক মানে সেইটা যেখানে চুক্তিপত্রে কোনো কি থাকবে না, নির্দিষ্ট সময় থাকবে না, মানে টাইম থাকবে না যে কত সালের জন্য, কত বছরের জন্য অংশীদারি ব্যবসাটা গঠন করা হবে। তাহলে চুক্তিপত্রে নির্দিষ্ট কোনো সময় থাকবে না। কোন ব্যবসায়?
সাধারণ অংশীদারি ব্যবসায়, সাধারণ অংশীদারি ব্যবসায়ের মধ্যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা। আর এই ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কথা বলা আছে চুক্তিপত্রের 7 ধারায়। গত বছর কিন্তু এইচএসসিতে এই প্রশ্নটা এসেছে যে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় কথা বলা আছে চুক্তিপত্রের কত ধারায়? 7 ধারায়। তাহলে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কি, যেটা তোমাদের প্রশ্ন যদি আসে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কাকে বলে, তখন কি লিখবা? ক নাম্বারে যে চুক্তিপত্রে নির্দিষ্ট সময় বা উল্লেখ থাকে না যে অংশীদারি ব্যবসায়, তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায় বলা হয়। এটার কথা বলা আছে চুক্তিপত্রের 7 ধারায়। ক্লিয়ার কিনা? এবার আসেন নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। এই নির্দিষ্ট অংশীদারি ব্যবসা আবার 2 প্রকার। একটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য, আর একটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। ওকে, তাহলে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ের যে 2টা প্রকার, এটা দেখেই তোমরা বুঝে যাচ্ছ। একটা হচ্ছে নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় মানে এখানে টাইমটা ফিক্স থাকবে যে কত বছরের জন্য আমরা ব্যবসাটা করতেছি। আমরা কি 5 বছরের জন্য করতেছি, আমরা কি 5 বছরের জন্য করতেছি না 10 বছরের জন্য করতেছি, এরকম একটা টাইম ফিক্স থাকবে। হ্যাঁ, টাইমটা শেষ হয়ে যাবে, ব্যবসাটা বিলোপ সাধন হয়ে যাবে, মানে ব্যবসাটা ক্লোজ হয়ে যাবে, শেষ। আরেকটা হচ্ছে নির্দিষ্ট উদ্দেশ্যে, মানে আমরা একটা টার্গেট বা গোল সামনে রেখে আমরা ব্যবসাটা পরিচালনা করব। যখন আমাদের টার্গেটটা ফিল আপ হবে তখনই আমাদের ব্যবসাটা বিলোপ সাধন বা ক্লোজ বা অবসায়ন হয়ে যাবে। তাহলে সাধারণ অংশীদারি ব্যবসায়ের মধ্যে আমরা যে 2টা প্রকারভেদ দেখলাম, ঐচ্ছিক অংশীদারি ব্যবসা আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। ঐচ্ছিক অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কি বলছি যে এখানে সময় থাকবে না বা স্থায়িত্ব থাকবে না, যেটার কথা বলা আছে চুক্তিপত্রের 7 ধারায়। সাধারণ নির্দিষ্ট অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা বলেছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেখানে টাইমটা ফিক্স থাকবে, মেয়াদ শেষ হয়ে যাবে, ব্যবসাটা ক্লোজ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আরেকটা হচ্ছে নির্দিষ্ট একটা উদ্দেশ্য সামনে রেখে ব্যবসাটা গঠন হবে, উদ্দেশ্য হাসিল শেষে ব্যবসাটা বিলোপ সাধন হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসেন আমাদের পরবর্তী যে আলোচনা, সেটা হচ্ছে সীমিত অংশীদারি ব্যবসায়ের কথা আমি শুরুতে আলোচনা করে ফেলেছি। এটা বলা আছে 1890 সালের ব্রিটিশ আইন প্লাস 1907 সালের ভারতীয় আইন। এটার নিবন্ধন বাধ্যতামূলক, সদস্য সংখ্যা 3 থেকে 20 জন। এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখব, এই যে 3 থেকে 20 জন, এই 3 থেকে 20 জনের মধ্যে একটু কথা আছে যে এখানে এই 3 থেকে 20 জনটা কিভাবে আমরা কি করব, এই বিষয়টা আমরা একটু দেখাবো। এখন খেয়াল করো, 3 থেকে যে 20 জন, এখানে মনে রাখবা এই যে সর্বোচ্চ কয়জনের দায় অসীম, সীমিত থাকতে পারবে 3 জনের দায়, আর ন্যূনতম 2 জনের দায় অসীম। বিষয়টা নিয়ে অনেক স্টুডেন্ট মাথা খারাপ করে ফেলে। এটাই হচ্ছে অংশীদারি ব্যবসায় জটিল একটা টপিকস, যে সীমিত অংশীদারি ব্যবসায় যে এই যে 3 জন সদস্য, তার মধ্যে কয়জনের দায় কীরকম থাকবে, সেটার জন্য আমরা একটু, আমি জাস্ট একটা বিষয় তোমাদের দেখাবো। সেটা হচ্ছে, আমি একটু ব্যাকে যাই। ধরো অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা হলো ধরো 3 জন। তাহলে 3 জন যদি অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা হয়, আমাদের এখানে দেখো তো, এখানে যে কথাটা বলা আছে ন্যূনতম 2 জনের দায় কি থাকবে, অসীম থাকবে। তাহলে তুমি কি করো, এই যে এখানে মনে করো আমি লিখলাম হচ্ছে সীমিত, দেখো খেয়াল করো বিষয়টা, প্লাস হচ্ছে অসীম। তাহলে তুমি এখন মানটা বসাও সহজভাবে, সীমিত প্লাস অসীম। তাহলে সদস্য সংখ্যা যদি 3 জন দিয়ে শুরু হয়, 2 জনের দায় কি থাকতে হবে, অসীম। তাহলে সীমিত দায় হবে কয়জনের, 1 জনের। মনে করে সদস্য সংখ্যা আছে 4 জন, তাহলে আমি এখানে কত দিতে পারবো, এখানে কম পক্ষে তো 2 জন দিতে হবে, এখানে কত, 2 জন। কারণ কি, কেন 2 জন দিতে হবে, সদস্য 4 জন, আমার এখানে কম পক্ষে 2 জন রাখতে হবে। 2 এর বেশি কিন্তু আমি রাখতে পারবো, হ্যাঁ, কিন্তু 2 এর কম রাখতে পারবো না। খেয়াল করছো বিষয়টা? এই যে আমি আবারও দেখাচ্ছি, হ্যাঁ, এই যে ন্যূনতম 2 জনের দায় আমার অসীম রাখতে হবে, কথা কি বুঝছো? কিন্তু সীমিত তুমি চাইলে কি করতে পারবা, সীমিত তুমি চাইলে সর্বোচ্চ কত জনে রাখতে পারবা, 3 জন। এখন এই যে 3 জন এবং 4 জন সদস্য যে অংশীদারি ব্যবসাগুলোতে, সেখানে কি এখানে 3 জন রাখা সম্ভব না। কেন এখানে 3 জন রাখা সম্ভব না? কারণ 3 জন দিলে এখানে 1 জন হয়ে যাবে। সো বিষয়টা, কনসেপ্টটা একটু তোমাদের বুঝতে হবে যে সীমিত অংশীদার, এটা হচ্ছে আমাদের সীমিত অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে কয়জনের দায় সীমিত রাখা যাবে, কয়জনের দায় অসীম রাখা যাবে। মনে করো এখানে 5 জন সদস্য হলে, এখন তুমি কি করতে পারবা, 3 জন তুমি সীমিত করতে পারবা, কারণ সর্বোচ্চ 3 জন পর্যন্ত সীমিত রাখা যায়, আর কমপক্ষে 2 জন অসীম করতে পারবা। ধরে নাও 6 জন সদস্য, তাহলে কি করবা, তাহলে তুমি এখানে কি করতে পারবা, এখানে তুমি 1 জন দিতে পারবা, 2 জন দিতে পারবা, সর্বোচ্চ 3 জন দিতে পারবা। আর এখানে কি দিতে পারবা, কমপক্ষে এখানে যদি 1 জন দাও,
তাহলে এখানে 5 জন হবে, এখানে 2 জন দিলে এখানে কয়জন হবে, 4 জন হবে, এখানে 3 জন দিলে এখানে 3 জন হবে। কিন্তু দেখো এই যে আমাদের অসীম দায়ের ক্ষেত্রে কখনোই 2 এর কম হবে না, কমপক্ষে 2 জনের দায় আমাদের অসীম থাকতে হবে। আর সর্বোচ্চ আমি কয়জনের দায় সীমিত রাখতে পারবো, 3 জনের দায়। ক্লিয়ার কিনা, তোমরা বিষয়টা ক্লিয়ার কিনা একটু বলো তো। এই অসীম দায়ের যে বিষয়টা আমি ক্লিয়ার করেছি, এটা কিন্তু অনেকেরই সমস্যা, অনেক স্টুডেন্ট আছে এটা এখন পর্যন্ত পারে না। আমি আজকে কথা দিচ্ছি, আজকে গ্যারান্টি দিলাম, তোমরা একবার ভিডিওটা আবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমি আবারও ক্লিয়ার করতেছি বিষয়টা। সেটা কি, দেখো সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বলা হয়েছে কি, আমি একটু তোমাদের সাথে আবার বিষয়টা বলি। বলছে ন্যূনতম 2 জনের দায় হবে সীমিত, মানে সীমিত দায় কমপক্ষে 2 জনের হবে, তবে 2 এর বেশি হতে পারবে। ন্যূনতম বলতেও তোমরা বোঝো, ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে। তাহলে এখানে কমপক্ষে 2 রাখতে হবে, 2 এর বেশি 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, এটসেট্রা, অনেক হতে পারে। কিন্তু সীমিত রাখতে পারবা তুমি কতজন, সীমিত রাখতে পারবা সর্বোচ্চ 3 জন। সর্বোচ্চ কতজন, 3 জন। এখন দেখো যদি আমার সদস্য সংখ্যা পুরা ব্যবসায়ের, সীমিত অংশীদারি ব্যবসার সদস্য 3 জন হয়, তাহলে এখানে তুমি তো 3 জন রাখলে এখানে শূন্য, কিন্তু এখানে তো শূন্য রাখতে পারবা না, এখানে কমপক্ষে 2 জন রাখতে হবে, সেজন্য আমরা 2 জন রাখলাম। তাহলে 3 জন সদস্যের মধ্যে 2 জন যদি আমাদের অসীম দায় সম্পন্ন হয়, একজনের দায় হবে সীমিত। এখন অংশীদারি ব্যবসায়, সীমিত অংশীদারি ব্যবসায় সদস্য ধরে নাও এবার 4 জন, তাহলে তোমাকে কি করতে হবে, অসীম দায়টা আগে ঠিক রাখতে হবে, কমপক্ষে 2 জন। তাহলে সীমিত হবে কয়জন, 2 জন। এখন এমন হতে পারে যে স্যার এখানে কি 3 রাখতে পারবা, হ্যাঁ 3 জন রাখতে পারবা, তাহলে সীমিত দায় হবে কয়জন, 1 জন, এটাও করতে পারবা। কিন্তু সীমিত দায় 2 এর কমাতে পারবা না। আবার দেখো মনে করো 5 জন, 5 জনের মধ্যে এখানে কতজন রাখছো, 2 জন রাখছো, এখানে 3 জন, ওকে, কারণ সর্বোচ্চ 3 জন পর্যন্ত তুমি সীমিত রাখতে পারবা, কমপক্ষে 2 জন তুমি অসীম রাখতে পারবা। এখন যদি বলো যে স্যার আমি এখানে 4 জন রাখবো, এখানে 1 জন রাখবো, পারবা। বা আমি এখানে 3 জন রাখবো, এখানে 2 জন রাখবো, পারবা, তাও পারবা, সমস্যা নাই। কিন্তু মেইন এই দুইটা জায়গা ফোকাস করতে হবে, কমপক্ষে 2 জন এখানে রাখতেই হবে। এখানে কিন্তু 2 এর কমানো যাবে না, আবার এখানে 3 এর বাড়ানো যাবে না। অর্থাৎ আমাদের সীমিতর মধ্যে 3 জনের বেশি লিখতে পারবো না, অসীমের মধ্যে 2 এর কম লিখতে পারবো না। ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা? এই বিষয়টা একটু ক্লিয়ার হলে আমরা কিন্তু সামনের দিকে যাইতে পারবো। ক্লিয়ার কিনা বলো তো? আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি যে একটু জানাও যে ক্লিয়ার কিনা, কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে অনেকের প্রবলেম হয়। তাহলে সীমিত দায় অসীম দায়ের যে বিষয়টা আমরা আলোচনা করলাম, আমার মনে হয় না এভাবে তোমাদেরকে এর আগে কেউ আলোচনা করেছে। সো এটা হচ্ছে তোমাদের জন্য এটা আমি মনে করি অনেক ভালো একটা ক্লাস। যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা অনেক কিছু এখান থেকে গেদার করতে পারবা। এবার আসেন আমাদের, তাহলে আমরা পরবর্তী আলোচনাতে চলে যাই যে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা, এটা অলরেডি আমাদের আলোচনা শেষ যে সাধারণ অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা 2 থেকে 20 জন, ব্যাংকিং হলে সেটা 2 থেকে 10 জন, তবে সীমিত অংশীদারি ব্যবসা হলে 3 থেকে 20 জন, যেটা অলরেডি একটু আগে সীমিত অংশীদারি ব্যবসায় কথা বলেছি। এখানে কমপক্ষে কয়জন, 2 জনের দায় কি হবে, অসীম হবে, কমপক্ষে অসীম হবে 2 জনের দায়, আর সীমিত হতে পারবে সর্বোচ্চ কত জনের দায়, 3 জনের দায়। এই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলেছি। আর সাধারণ অংশীদারি ব্যবসায় কর দিতে হয়, যদি অনিবন্ধিত হয় তাহলে একবারই কর দিতে হবে তোমার লাভের উপর, আর নিবন্ধন হলে 2 বার কর দিতে হবে। একবার হচ্ছে কার উপর, মোট মুনাফার উপর, আরেকটা হচ্ছে লভ্যাংশের উপর। এই দুইটা বিষয়ে একটু পার্থক্য আছে, এটা একটু দেখে নিলেই হবে। ওকে, আমাদের পরবর্তী টপিকস হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আইন, যে অংশীদারি ব্যবসায়ের আইন পাশ হয় আমরা জানি 1830 সালে সর্বপ্রথম ইউকে বা ইংল্যান্ডে। চুক্তি আইন 1872 সালের, খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় এমসিকিউতে এসেছে আমাদের। ব্রিটিশ অংশীদারি আইন 1890, একটু আগে আলোচনা করেছি। সীমিত অংশীদারি আইন কত, 1907, এটাও আলোচনা করেছি। অংশীদারি আইন হচ্ছে মূলত 1932 সালের, এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমরা আসবো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, অংশীদারদের প্রকারভেদ। খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসবেই, এটা নিশ্চিত থাকেন। এখান থেকে কতে, খতে, ঘতে সব জায়গাতেই প্রশ্ন আসবে, পাশাপাশি এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। সো আমরা এখানে 10 ধরনের অংশীদারি ব্যবসার প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। যদিও তোমাদের বইতে এত ধরনের অংশীদারি ব্যবসার আলোচনা নাই, বাট আমি এমনভাবে আলোচনা করেছি যাতে করে তোমাদের অ্যাডমিশনটা কাভার হয়ে যায়। শুধু এইচএসসির জন্য পড়াচ্ছি না, এইচএসসিটা তো কাভার হবে, পাশাপাশি অ্যাডমিশনটাও কাভার হবে। ওকে, দেখেন প্রথমে আমরা বিভিন্ন ধরনের অংশীদারদের মধ্যে আমরা যেটা দেখব যে সাধারণ অংশীদার কারা। মনে রাখবেন
টেকনিক্যালি একটা বিষয় শিখাই দিই। সাধারণ অংশীদার মানে হচ্ছে সেই সকল অংশীদার যারা সব করবে। কি করবে? সব করবে। এটা সব জায়গাতে আছে, মনে করো আলু তরকারির মতো, হ্যাঁ, সব তরকারির সাথে এটা যাবে। যেমন কি এই যে তারা মূলধন বিনিয়োগ করবে, ব্যবসা পরিচালনাও করবে, লাভ ক্ষতিও ভোগ করবে, আবার তাদের দায়টাও কি হবে? অসীম হবে। মানে সব জায়গাতে এরা হচ্ছে যাবে। তাহলে যে সকল অংশীদার কি করবে, এখন সংজ্ঞা তোমার মতো করে তুমি লিখবা, সংজ্ঞা তোমাকে মুখস্থ করার দরকার নাই। তুমি কি করবা, যে সকল অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করে, পরিচালনায় অংশগ্রহণ করে, লাভ ক্ষতি বন্টনে ভোগ করে এবং যাদের দায় অসীম তাদেরকে সাধারণ অংশীদার বলে। তাহলে তুমি কি সংজ্ঞাটা মুখস্থ করতেছ? তোমার তো মুখস্থ করার লাগতেছে না, তুমি জাস্ট পড়বা আর বিষয়টা বুঝবা, তাহলেই হবে। এবার সীমিত অংশীদারি ব্যবসা কি? সীমিত অংশীদারি ব্যবসা ও সাধারণ অংশীদারি ব্যবসায়ের মধ্যে, তবে এখানে একটা বিষয় আছে, এরা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। দেখো এখানে আমি ক্রস চিহ্ন দিয়েছি, মানে হচ্ছে এরা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে এদের দায়টা কি করা হবে? লিমিটেড করা হবে। আর একটা তথ্য তোমাদেরকে দিই, অংশীদারি ব্যবসায় যত ধরনের অংশীদার দেখবা, শুধুমাত্র এক ধরনের অংশীদারদের দায় চোখ বন্ধ করে সীমাবদ্ধ। কি? সীমিত অংশীদার বা সীমাবদ্ধ অংশীদার বা নাবালক অংশীদার, এদের দায়টা সীমাবদ্ধ। মানে সীমাবদ্ধ দায় বলতে হচ্ছে কি, তার মূলধন যদি 1 লক্ষ টাকা হয়, হ্যাঁ, তার দায়টাও হবে কি 1 লক্ষ টাকা, এর বাইরে তার দায় হবে না। কিন্তু বাকি যারা আছে, বাকি সকল অংশীদারদের ক্ষেত্রে বিষয়টা অন্য, তাদের কি দায়টা অসীম, তার মূলধন পর্যন্ত তার দায়টা সীমাবদ্ধ না। মনে করো তাদেরও মূলধন 1 লাখ, কিন্তু তাদের দায়টা নিতে হবে, ব্যবসায় যত লস হবে সেটাই তাদেরকে এভারেজে ভাগ করে নিতে হবে। ওকে, এবার আসেন আমাদের পরবর্তী আলোচনা, নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদার কি করে ভাইয়া? নামমাত্র অংশীদার হচ্ছে জাস্ট তার নামটা দেয়। মনে করেন সাকিব আল হাসান কি করতেছে, আজকে এই জায়গায় গিয়ে শোরুম উদ্বোধন করতেছে, কালকে ওই জায়গায় গিয়ে পিঠা কাটতেছে। কেন? সে কি আসলে ওই ব্যবসায় পার্টনার না, জাস্ট সে কি করছে, তার নামটা দিচ্ছে। তার ওই যে নামটা দিচ্ছে, এটাই হচ্ছে তার কি দিচ্ছে? সুনাম দিচ্ছে। এই যে তাহলে নামমাত্র অংশীদার কি হচ্ছে? সুনাম দেয়, কিন্তু সে কি ব্যবসা পরিচালনা করে? কখনো ব্যবসা পরিচালনা করে না। লাভ ক্ষতি বন্টনে কিন্তু সে একটা অবসান নেয়, যেহেতু সে লাভ ক্ষতি বন্টনে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে এই যে মনে করো সাকিব আল হাসান বা তাওসান বা অন্য কাউকে দেখে তুমি কি করতেছ, ওই শোরুমে যাচ্ছ বা তাদের প্রতি একটু কি হচ্ছ, পরচিত হচ্ছ, সেক্ষেত্রে তাদের দায়টা ঋণ গ্রহণে কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। এটা হচ্ছে বিষয়। এবার আসেন নিষ্ক্রিয় অংশীদার। নিষ্ক্রিয় অংশীদার মানে হচ্ছে কি? ঘুমন্ত অংশীদার। এই নিষ্ক্রিয় অংশীদারের আরেকটা নাম হচ্ছে ঘুমন্ত, যারা আমার মতো খালি ঘুমায়। এখন এই ঘুমন্ত অংশীদার কি করে? এরা কিন্তু মনে রাখবা মূলধন দেয়, কিন্তু পরিচালনা কি করে না? অংশগ্রহণ করে না। যেহেতু এরা পরিচালনা বা অংশগ্রহণ করে না, তার মানে এরা জাস্ট কি করে? মূলধন দিয়ে জাস্ট তারা কেটে পড়ে, পরিচালনা করে অন্যান্য অংশীদাররা। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এরা কিন্তু লাভ ক্ষতি বন্টনে ভাগ নেবে, পাশাপাশি এদের দায়টাও কি হবে? অসীম হবে। তাহলে নামমাত্র অংশীদার, নিষ্ক্রিয় অংশীদার বা ঘুমন্ত অংশীদারের বিষয়টা ক্লিয়ার কিনা বলেন তো? দায়টা অসীম। তাহলে আমরা এখানে যে 4টা অংশীদার এখন পর্যন্ত পড়ছি, সাধারণ অংশীদার এটা সব করবে, সীমিত অংশীদারের দায়টা সীমিত থাকবে, নামমাত্র অংশীদার কি করবে? জাস্ট তার নাম দিবে, মূলধন হিসেবে তার নামটা দিবে, সেজন্য তার দায়টা অসীম, সে ব্যবসা পরিচালনা করবে না। আবার ঘুমন্ত অংশীদার বা নিষ্ক্রিয় অংশীদার মূলধন টাকা দিবে, কিন্তু ব্যবসা পরিচালনা করবে না। কিন্তু শুধু নাবালক ছাড়া বাকি সবার দায়ী কি থাকবে? অসীম থাকবে। এবার আসেন আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে অংশীদার মানে হচ্ছে কিরকম অংশীদার আমি বলি। মনে করো তোমরা 5 জন অংশীদার ছিলে, এর মধ্যে মনে করো তুমি তোমার এই ব্যবসার থেকে চলে যাচ্ছ, অবসর নিচ্ছ, মানে তুমি থাকবা না। তো তুমি যে চলে যাচ্ছ, ওকে, তাহলে তুমি কি অংশীদার হিসেবে থাকবা না। তাহলে তুমি ব্যবসা থেকে চলে গেছো, কিন্তু তুমি যে ব্যবসায় একটা মূলধন দিয়েছো 1 লক্ষ টাকা, হ্যাঁ, সে 1 লক্ষ টাকা তুমি তুলে নাও নাই, ওই 1 লক্ষ টাকা ব্যবসায় রয়ে গেছে। এখন তুমি কি ব্যবসায়ের অংশীদার? আসলে অংশীদার না। কিন্তু তুমি যদি সেটা বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে না জানাও, বা তোমার যে সহযোগী পার্টনার আছে বা যাদের সাথে তোমার লেনদেন হয়েছে তাদেরকে না জানাও, তাহলে তোমার দায়টা অসীম হবে। আর এই যে তুমি তোমার মূলধনটা নাও নাই, সেজন্য তোমাকে আপাত দৃষ্টিতে অংশীদার মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি অংশীদার না। আর এই যে মূলধনটা উঠে নাও নাই, সেজন্য তোমার ওই মূলধনের জন্য
ব্যবসা কি করবে, বাকি অংশীদাররা এটাকে ঋণ হিসাবে তোমাকে কিছু সুদ দিবে, লাভ ক্ষতি দিবে না, জাস্ট একটা নির্দিষ্ট সুদ দিবে। তাহলে এটাই হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, যে তারা মূলধন হিসাবে কি দেয়, ঋণ দেয়। ওই যে মূলধন উঠিয়ে নেয় নাই, কিন্তু ব্যবসা পরিচালনা থাকবে না, ওই ঋণের কারণে তারা কি পাবে, সুদ পাবে। আর বিজ্ঞপ্তি দিয়ে না জানালে তাদের দায়টাও কি হবে, অসীম হবে। ক্লিয়ার কিনা বলেন তো? এবার আসেন আমাদের কর্মী অংশীদার। ওই যে একটু আগে আলোচনা করেছি সাকিব আল হাসান বা সাকিব খানের নাম। এখন বিষয়টা হচ্ছে তারা কি দিচ্ছে, তারা জাস্ট তাদের নামটা বা ফেমটা দিচ্ছে, সেটা হচ্ছে নামমাত্র অংশীদার হিসেবে তারা সুনাম দিচ্ছে। আবার কিছু অংশীদার আছে যারা কি নাই, যাদের নাম নাই, কিন্তু তাদের কি আছে, শরীরে এনার্জি আছে বা শক্তি আছে, শ্রম দিতে পারবে, তাদের কাছে টাকা নাই, তাহলে তারা মূলধনের পরিবর্তে কি দিচ্ছে, শ্রম দিচ্ছে। এই জাতীয় অংশীদারকে আমরা বলবো কি, কর্মী অংশীদার। কারণ কর্মী যারা, তারাই তো শ্রম দেয়। সো কর্মী অংশীদার কারা, যারা মূলধন হিসাবে কি দিবে, শ্রম দিবে, বা সে পরিশ্রম করবে, সে সব কিছু করবে, তার সে ব্যবসা পরিচালনা করবে, আবার লাভ ক্ষতিতেও কি করবে, অংশগ্রহণ করবে। এজন্য এদের দায়টাও কি হবে, অসীম হবে। তাহলে কর্মী অংশীদার কি করবে, শ্রম দিবে মূলধন হিসাবে, আর লাভ পরিচালনা করবে, ব্যবসায় লাভ ক্ষতি অন্তনে অংশগ্রহণ করবে, এদের দায়টাও কি হবে, অসীম হবে। আচরণের অনুমতি অংশীদার, ভাইয়া এরা হচ্ছে বর্তমানে সবচাইতে আমাদের দেশে যেটা চলে সেটা হচ্ছে, এরা হচ্ছে আমি মনে করি ওয়ান কাইন্ড অফ দালালের মতো। এরা অংশীদারি ব্যবসায়ের কিছুই না, জাস্ট এমনভাবে তোমার সাথে বিহেভ করবে মনে হচ্ছে সেই ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের একজন মালিক। এই জাতীয় অংশীদারকে বলা হয় আচরণে অনুমোদিত অংশীদার। তাহলে আচরণে অনুমোদিত অংশীদারকে আমরা একটু দেখব। এরা কি করে, ব্যবসায় মূলধন বিনিয়োগ করে না, হ্যাঁ, পরিচালনায় অংশগ্রহণ করে না, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এরা তো কিছুই পায় না, তাহলে এরা কেন নিজেদেরকে অংশীদার হিসেবে পরিচয় দিবে? দুইটা কারণে পরিচয় দেয়। এক, তারা নিজেদেরকে জাহির করতে পারে। দুই, দ্বিতীয়ত ওই যে দালালি করে সেটার বিনিময়ে কিছু কমিশন পায়। এই যে দালালি করে কমিশনটা পাচ্ছে, তার কারণে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরচিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেটার দায়টা কিন্তু তাকে নিতে হবে। সেজন্য বলা হচ্ছে পরচিত হলে এদের দায়টাও কি, অসীম। ভাইয়ারা ক্লিয়ার কিনা? আমাদের এই ক্লাসটা আপনাদের ক্লিয়ার কিনা বলেন তো? যতটুকু আলোচনা এখন পর্যন্ত হয়েছে আপনারা বুঝতেছেন কিনা? আমি সবাইকে রিকোয়েস্ট করব ক্লাসে চলে আসেন। আমাদের ক্লাসটা কত আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান। পাশাপাশি সবাইকে একটু বন্ধুবান্ধবকে মেনশন করে দেন। এই ক্লাসটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্লাস। এরপর হচ্ছে প্রতিবদ্ধ অংশীদার। এই প্রতিবদ্ধ অংশীদার কি করে? প্রতিবদ্ধ অংশীদার ব্যবসায় মূলধন দেয় না, পরিচালনায় অংশগ্রহণ করে না, লাভ ক্ষতি বন্টনেও যায় না। যখন এদেরকে তুমি পরিচয় করিয়ে দিচ্ছ, মনে করো তোমরা 5 জন, এর মধ্যে একজন আছে খুব নাম কামালা, তারে কি করে দিচ্ছ, তুমি অংশীদার হিসেবে পরিচয় করে দিচ্ছ যে এও আমাদের ব্যবসায়ের একজন পার্টনার, এও আমাদের একজন পার্টনার, তুমি পরিচয় করে দিচ্ছ। কিন্তু সে কি করতেছে না, সে বলতেছে না যে না আমি এই অংশীদারি ব্যবসায়ের কোনো পার্টনারশিপে নাই। এই যে সে মৌনতা অবলম্বন করতেছে বা সে মুখ বন্ধ করে রাখতেছে, এটাকে বলা হয় হ্যাঁ প্রতিবদ্ধ অংশীদার। প্রতিবন্ধীর মতো কোনো কথা নাই। হ্যাঁ, তো এজন্য তার দায়টা কি হবে, ওই যে মৌনতা অবলম্বনের কারণে অসীম হবে। এরপর হচ্ছে নীরব অংশীদার। খেয়াল করবেন, নীরব অংশীদার মানে হচ্ছে সাধারণ অংশীদারদের মতোই। আপনারা বইতে এটার প্রকারভেদটা পাবেন না, এটা অ্যাডমিশন টেস্টে গেলে অনেক সময় প্রশ্ন যদি একটু জটিল করে তখন দেয়। নীরব অংশীদার আর সাধারণ অংশীদার মনে করেন এক, কোনো কিছুতে প্রবলেম নাই। শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখবেন, নীরব অংশীদার হচ্ছে তারা যারা পরিচালনা করতে গেলে ব্যবসায় মত প্রকাশ করে না, তারা পরিচালনায় ওইভাবে অংশগ্রহণ করে না, তাদের অন্য কোনো মতামত থাকবে না, কিন্তু সে কী করবে, মূলধন দিবে, হ্যাঁ, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে এবং তার দায়টাও অসীম হবে। কিন্তু একটাই করে না, তারা মত প্রকাশের কোনো সুযোগ পায় না। এরপর হচ্ছে আমাদের সর্বশেষ যে অংশীদারটা, তাকে বলা হয় গোপনীয় অংশীদার বা হিডেন পার্টনার। এই জাতীয় অংশীদার সাধারণত কারা হয়, সমাজের কিছু কালপিট আছে না, আমরা সবাই চিনি, কোটি কোটি টাকা মনে করেন যাদের আছে, কালো টাকা সাদা করার জন্য সে ব্যবসায় অংশীদার হিসেবে চাচ্ছে, কিন্তু তার নামটা কোনো জায়গায় শো হচ্ছে না। এরকম ফেসবুক ঘাটলেই তো দেখেন কার কয়টা বাড়ি আছে, গাড়ি আছে, এরকম দেখেন না। সো এই জাতীয় অংশীদারদেরকে আপনারা বললে হচ্ছে গোপনীয় অংশীদার বা হিডেন পার্টনার। এই হিডেন পার্টনার বা গোপনীয় অংশীদাররা কি করে, ব্যবসায় মূলধন দেয়, পরিচালনা করে না, লাভ ক্ষতিও বন্টন করে, আর এদের দায়টাও অসীম থাকে, কিন্তু এরা কখনোই সামনে আসে না। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব যে অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে যতটুকু আলোচনা হয়েছে
আপনাদের কি আর কারো কোনো প্রবলেম আছে? যদি থেকে থাকে আমি জাস্ট আরেকবার রিভিউ করে দিচ্ছি। প্রথম হচ্ছে সাধারণ অংশীদার কি আমরা দেখলাম, সাধারণ অংশীদার কাকে বলে সে বিষয়টা নিয়ে আলোচনা করলাম ডিটেলস। সীমিত অংশীদার কি সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরে নিষ্ক্রিয় অংশীদার বা আপাতদৃষ্টিতে অংশীদার, কর্মী অংশীদার, হ্যাঁ, এরপরে নামমাত্র অংশীদার, প্রতিবদ্ধ অংশীদার, নীরব অংশীদার, গোপনীয় অংশীদার। এই ছিল আমাদের অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের প্রকারভেদ নিয়ে আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার নাবালক, একটু আগে বলেছি যে সীমিত অংশীদার যারা আছে, এর মধ্যে নাবালক যারা আছে, নাবালকের আইনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে নাবালক অংশীদারি আইন। মনে রাখবেন, এই নাবালক সম্পর্কে যে তিনটা কথা আছে এটা জাস্ট এমসিকিউর জন্য আপনারা পড়বেন, ওইভাবে পড়ার দরকার নাই। যে নাবালক চুক্তি করতে পারবে না, এটা 1872 সালের চুক্তি আইনের 11 ধারায় বলা আছে। ওকে, আর নাবালক হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তর করতে পারে, তবে তার জন্য সে দায়ী থাকবে না, এটা 1881 সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের 26-এর 1 ধারায় বলা আছে। আর নাবালক অংশীদার হতে পারে, তার জন্য সে তৃতীয় পক্ষের নিকট দায়ী থাকবে না, ওই যে বললাম এটা 1932 সালের ভারতীয় আইনের 30-এর 1 ধারায় বলা আছে। এই তিনটা কথা নাবালক সম্বন্ধে বলা আছে। অর্থাৎ অংশীদারি ব্যবসা থেকে নাবালককে কিছু কি করা হয়েছে, নিস্তার দেওয়া হয়েছে বা রেহাই দেওয়া হয়েছে আর কি, এই আইনগুলোর মাধ্যমে। আর অংশীদার হিসেবে আসলে নাবালকের কর্তব্য এবং নাবালকের দায়িত্ব এবং কর্তব্য কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখবো। সেটা হচ্ছে নাবালক অংশীদারি ব্যবসায়ের রক্ষিত তার মূলধন এবং মুনাফা পর্যন্ত দায় বহনে বাধ্য থাকে। এটা আমরা অবশ্যই জানি যে তার দায়টা যেহেতু সীমিত, তার মানে তার মূলধন পর্যন্ত তার দায়টা লিপিবদ্ধ থাকবে, এর বাইরে যাবে না। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রতিষ্ঠান দেউলিয়া হলে নাবালকের অংশমত সম্পত্তি সরকারি তত্ত্বাবধানের হাতে ন্যস্ত থাকতে পারে। আর ব্যবসায়ের খাতা বা হিসাবপত্র দেখা ছাড়া পরিচালনায় সে অংশগ্রহণ করতে পারবে না, সে ব্যবসা পরিচালনা করতে পারবে না। কিন্তু সে কি করতে পারবে, ব্যবসায়ের, যেহেতু সে একজন অংশীদার, ব্যবসায়ের খাতাপত্র বা হিসাবপত্র যাচাই বাছাই করতে পারবে। এই হচ্ছে আমাদের নাবালক সংক্রান্ত আইন। ওকে, অংশীদারি ব্যবসায় কারা অংশীদার হতে পারে না, কারা পার্টনার হতে পারে না, সেই বিষয়কে আমরা জানি যে বিদেশি রাষ্ট্রদূত, বিদেশি শত্রু, মানসিক প্রতিবন্ধী, দেউলিয়া ব্যক্তি, পাগল, নাবালক, অজ্ঞান ব্যক্তি, সরকারি কর্মচারী, প্রতিষ্ঠান বা সংঘ, এরা অংশীদার হতে পারে না। এই অংশীদার হতে পারে না যারা, এদেরকে আমরা টেকনিক্যালি জাস্ট ওই যে একটা টেকনিকে মাথায় রাখতে পারবো, যদি ঝামেলা মনে হয়, বিমার দেনা হবে। হ্যাঁ, বিমার দেনা পাওনা প্রসার করো। এই যে বিমার দেনা পাওনা প্রসার করো বলতেছি, এই বিমার দেনা পাওনা প্রসার করো মানে হচ্ছে বিতে হচ্ছে বিদেশি রাষ্ট্রদূত, মাতে হচ্ছে কি মানসিক প্রতিবন্ধী, দেতে হচ্ছে দেউলিয়া ব্যক্তি, নাতে হচ্ছে নাবালক, পাতে হচ্ছে পাগল, তারপরে ওতে হচ্ছে অজ্ঞান ব্যক্তি, এরপরে হচ্ছে প্রতে হচ্ছে প্রতিষ্ঠান বা সংঘ, শতে হচ্ছে সরকারি কর্মচারী। এই যারা আছে তারা ব্যবসায় সাধারণত অংশীদার হতে পারে না। এই হচ্ছে আমাদের অংশীদারি ব্যবসা। জাস্ট টেকনিকটা মাথায় রাখলে হবে যে বিমার দেনা পাওনা প্রসার করো, বিমার দেনা পাওনা প্রসার করো, এটা দিয়েই তুমি কারা কারা অংশীদার হতে পারে না, হ্যাঁ, জাস্ট এই বিষয়টা ক্লিয়ার করতে পারো। এই এখান থেকে নিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারি। তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা মনে রাখবো যে কারা কারা অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারবে না। এ হচ্ছে বিষয়। এখন আসেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা চলে যাব। আমাদের অংশীদারি ব্যবসায়ের সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। ভাইয়া, আমি আজকে যে আলোচনা করেছি সেগুলা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। অর্থাৎ এই অধ্যায় থেকে এর বাইরে আর প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা নাই। আমি A to Z কভার করে দিচ্ছি এবং সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা শুধু তোমাদের ইন্টারের জন্য আলোচনা করি নাই। যারা অ্যাডমিশন টেস্ট দিবা, আমার ক্লাসটা পরে হলেও একবার দেখবা। আমি হলপ করে বলতে পারি এই ক্লাসটা দেখার পর তোমার অংশীদারি ব্যবসার সমস্যা থাকবে না, যে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা। তাহলে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন বলা আছে কত ধারায়? 39 ধারায়। এই বিলোপ সাধনের কথা যেহেতু 39 ধারায় বলা আছে, কি কি সেখানে একটা হচ্ছে সর্বসম্মতিক্রমে, এটা 40 ধারায়, আর বাধ্যতামূলক বিলোপ সাধন 41 ধারায়, বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এটা 42 ধারায়, বিজ্ঞপ্তি দ্বারা 43 ধারায়, আদালত কর্তৃক যেটা বিলোপ সাধন সেটা 44 ধারায়। এখন এটাকে আমরা অনেক সময় মনে রাখার জন্য একটা টেকনিক ইউজ করব। সেই টেকনিকটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। জাস্ট একবার টেকনিকটা দেখে গেলে তোমরা কোনটা কত নাম্বার ধারায় আছে সেই ধারাটা ক্লিয়ার করতে পারবা। তো আসেন কি, জাস্ট এইভাবে মনে রাখবেন, এটা একসাথে হয়ে গেছে, এটা আলাদা হবে। 39 বিলে সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক বিশেষ ঘটনার বিজ্ঞপ্তিটি আদালত কর্তৃক গৃহীত হলো। জাস্ট এটা মাথায় রাখলে হবে যে কি 39 বিলে সর্বসম্মতিক্রমে
39 বিলে সর্বসম্মতিক্রমে বাধ্যতামূলক বিশেষ ঘটনার বিজ্ঞপ্তিটি আদালত কর্তৃক গৃহীত হলো। জাস্ট 3 বার বা 5 বার একবার পড়ে যাবা যে 39 বিলে মানে 39 বিলে মানে 39 আছে বিলোপ সাধনের কথা, সর্বসম্মতিতে তার মানে সিরিয়ালে যাবে, সর্বসম্মতিক্রমে কোথায় আছে 40-এ, বাধ্যতামূলক কোথায় আছে এর পরেরটাতে 41-এ, বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে কোথায় আছে এর পরেরটাতে, এরপরে আদালত কর্তৃক কোথায় আছে বিজ্ঞপ্তি দ্বারা, এই যে বিজ্ঞপ্তি দ্বারা কোথায় আছে 43-এ, আর সর্বপ্রথ শেষ আদালত কর্তৃক কত ধারায় আছে 44-এ। তাহলে এই হচ্ছে বিষয়টা, জাস্ট কি করবা একবার টেকনিক্যালি একবার দেখে যাবা, তাহলে এই বিলোপ সাধনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি যতটুকু আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ। কারো কোনো প্রবলেম বা কারো কোনো সমস্যা আছে কিনা এই বিষয়টা একটু জানাও তো। আর ক্লাসটা কেমন লাগতেছে, ক্লাসে সব কিছু ক্লিয়ার আছে কিনা, ক্লাস তোমরা বুঝতে পেরেছো কিনা সেই বিষয়টা একটু জানাও। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা যে যেখান থেকে দেখছি আজকের ক্লাসটা আসলে তোমাদের কাছে কেমন লেগেছে, তোমাদের অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। ওকে, এই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। এবার আমরা অংশীদারি ব্যবসায়ের জন্য যে কয়েকটা তথ্য আছে সেই তথ্যগুলো দেখে আমরা এরপরে বোর্ড প্রশ্নগুলো কীভাবে সেটা চলে যাব। অংশীদারি ব্যবসায়ের বিলুপ্ত ঘটে না সীমিত অংশীদারদের মৃত্যুতে, ওই যে একটু আগে দেখালাম। ব্যবসায়ের কোনো অংশীদার দেওয়ালিয়া হলে তার দায় পূরণ করবে অবশিষ্ট অংশীদার, এটাও বলা আছে। ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা 10 জনের অধিক হলে প্রত্যেককে 1000 টাকা করে কি করতে হবে, জরিমানার বিধান রাখা হয়েছে। ওকে, অর্থাৎ আমরা জানি যে ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বোচ্চ কতজন হয়, 10 জন হয়, এর বেশি হলে প্রত্যেককে 1000 টাকা করে জরিমানা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ হচ্ছে বিষয়। এবার আমরা একটু আলোচনায় চলে যাব। আজকে আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমি জাস্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব যে বোর্ড প্রশ্নগুলো আসলে কি টাইপের প্রশ্ন হয়, সেখান থেকে এই অধ্যায় যে আমরা পড়লাম সেখান থেকে কি আসলে আমরা প্রশ্ন পাবো কিনা। একটু জাস্ট ঢাকা বোর্ড 2022 সালের যে প্রশ্নটা, সেখানে দেখেন আমি জাস্ট উদ্দীপকটা এখন আর পড়লাম না। দেখেন কর্মী অংশীদার কাকে বলে, তাহলে কর্মী অংশীদার কাকে বলে ভাইয়া একটু তোমরাই বলো। যে আমি একটু আগে আলোচনা করেছি না যে কর্মী অংশীদার কি করে, যে সকল অংশীদার কি করে মূলধন হিসাবে ব্যবসায় কি দেয়, শ্রম দেয়, আর ব্যবসা কি করে পরিচালনা করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং কি করে যাদের দায় অসীম তাদেরকে কর্মী অংশীদার বলে। এই যে তুমি এক মালিকানা ব্যবসা থেকে এটা এসেছে, যদিও এটা এক মালিকানা ব্যবসার বিষয়টা চলে এসেছে, তো এটা অংশীদারি ব্যবসার না। আমরা এর পরেতে চলে যাব, পরের যে প্রশ্নটা এটা দেখো যে অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কি। ভাই এগুলা পড়ানো হয়েছে না, অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি যে চুক্তি, আমরা সবাই জানি। ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। নাবালক অংশীদারি ব্যবসায় কি ব্যবসায়ের অংশীদার হতে পারে, তোমরাই বলো। নাবালক কি ব্যবসায়ের অংশীদার হতে পারে, অবশ্যই পারে। তো সেটার ক্ষেত্রে নাবালক সংক্রান্ত কি আছে, কিছু আইন আছে, সেই আইনগুলো আমরা পড়িয়েছি। এরপরে উদ্দীপকে কোন ধরনের অংশীদার, কোন ধরনের অংশীদার এটা পড়তে গেলে তোমাদের কি করতে হবে, উদ্দীপকটা পড়তে হবে। তোমরা নিজেরাই বলতে পারবা যে সে মতিঝিলে সৌন্দর্য সুন্দর একটি কি হোটেল রেস্তোরাঁয় ব্যবসা শুরু করলেন, মনিরও ব্যবসায় মোহন ব্যবসায় মূলধন সরবরাহ করলেও মোতালেব কোনো মূলধন দিতে পারেননি। তবে মোতালেবের ব্যবসায় দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। মনির চাকরিজীবী জানিয়েছেন মনির ব্যবসায় আমাদের অংশগ্রহণ করতে পারবেন না, তবে তিনি অন্য অংশীদারের মতো যে কোনো কাজের দায়ভার বহন করেন। মোতালেব পূর্ব অভিজ্ঞতার কারণে ব্যবসাটি ভালোভাবে চলছে। এখন বলেন তো, মোতালেব মেয়া হচ্ছে অংশীদারি ব্যবসায় কি করছেন না, মূলধন দিচ্ছেন না, কিন্তু কি দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। সো মোতালেব মেয়া কোন ধরনের অংশীদার তোমরা বুঝেই গেছো অলরেডি যে উনি কোন ধরনের অংশীদার, অবশ্যই কর্মী অংশীদার। সো এইভাবে আমরা প্রশ্নগুলো বলবো। এবার আমরা রাজশাহী বোর্ডের দিকে তাকাই, অংশীদারি ব্যবসায় কাকে বলে বা কি এটা আমরা পারবো। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র বলতে কি বুঝা, জহির কোন ধরনের অংশীদার একটু আগে পড়ালাম। দেখেন বোর্ড প্রশ্ন যেগুলো আমি আলোচনা করতেছি এর বাইরে তো আর প্রশ্ন আসে নাই। প্রমাণস্বরূপ বোর্ড প্রশ্নগুলো দেখেন, আমরা সবগুলা বোর্ড প্রশ্ন পারবো। জহির কোন ধরনের অংশীদার, তুমি জাস্ট এটা পড়লে তো বুঝতে পারবা সে কোন ধরনের অংশীদার। এবার আসে সুপ্ত অংশীদার বা গুপ্ত অংশীদার। কেউ যে সুপ্ত অংশীদারের কথা একটু আগেই বলেছি, তোমরা অবশ্যই দেখেছো। এরপর হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন বলতে কি বোঝা, নিবন্ধন কত ধারায় বলা আছে, 58 ধারায়। নিবন্ধন বলতে কি হয়, সেটাকে রেজিস্ট্রেশন করে লিপিবদ্ধ করা। নিবন্ধন না করলে কি হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, ব্যবসায়টি কোন ধরনের সংগঠন, এরপরে এই বিষয়গুলো আসবে আমাদের খুবই। যশোর বোর্ড 2022 সালে যে প্রশ্নটা, অংশীদারি ব্যবসা কি, চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, এই যে আলোচনা করেছি মনে আছে। তারপরে ব্যবসায় পারিহা কোন ধরনের অংশীদার, খুবই কমন প্রশ্নগুলা দেখছেন।
আমি যা পড়িয়েছি এর বাইরে একটাও নাই। অংশীদারি ব্যবসায় চুক্তিপত্র কি? আমরা সবাই জানি চুক্তির লিখিত যে রূপটা সেটাই হচ্ছে চুক্তিপত্র। আর রিফাত কোন ধরনের অংশীদার, আর অংশীদারি ব্যবসায় টিকে থাকার সম্ভাবনা কতটুকু বলে তুমি মনে করো? এই প্রশ্নগুলো তুমি উদ্দীপক পড়লেই পারবা। তাহলে আমি যতটুকু, এই যে কুমিল্লা বোর্ড 2022-এ যাও, চুক্তিপত্র কি? নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম কেন? হ্যাঁ, অংশীদারি ব্যবসায় মালিকানা ভিত্তিক কোন ধরনের সংগঠন? এই যে প্রশ্নগুলা, এই যে আলোচনাগুলা, দেখেন তো একটাও কি আসলে এর বাইরে এসেছে? আমি যা পড়িয়েছি এর বাইরে কি কোনো প্রশ্ন এসেছে? একটা প্রশ্ন পাবেন না। অর্থাৎ আমরা যা যা পড়িয়েছি, যতটুকু পড়িয়েছি এখন পর্যন্ত সবই পড়লে বা একবার এই ক্লাসটা দেখে গেলে অংশীদারি ব্যবসায় আমি গ্যারান্টি দিতে পারি সিকিউ বলেন, এমসিকিউ বলেন, এর বাইরে প্রশ্ন আসবে না। তাহলে আজকের আলোচনাটা আমি এখানে শেষ করব। আমি আর ডিপলি যাব না। এরপর যে প্রশ্নটা একই প্রশ্ন, একই রকম, অংশীদারি ব্যবসায় অসীম দায় বলতে কি বুঝো, এই জাতীয় প্রশ্ন। সো তোমরা সবাই জানো যে এই প্রশ্নগুলো আমরা কীভাবে বলো। এখানে সবগুলা বোর্ড প্রশ্ন আছে, আপনারা নিজেরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করবেন। অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাদেরকে জানাবেন। আর আজকের ক্লাসের পিডিএফটা পেতে চাইলে আপনারা ক্লাসটা করে অবশ্যই একটা স্ক্রিনশট আমাদের পেজে দিবেন। পাশাপাশি ক্লাসটা কেমন লাগলো সেটা জানাবেন। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে সেটা আমাদের সাথে অবশ্যই ডিসকাস করবেন। আমাদের সামনে পেইড কোর্স আসতেছে, আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি এইচএসসিতে A+ পেতে চান এবং অ্যাডমিশন টেস্টে এক ধাপ এগিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যান। ইনশাল্লাহ আপনারা সবচাইতে ভালো একটা সার্ভিস পাবেন। এখানে আমরা শুধুমাত্র ক্লাস নেব না, আমরা এক্সাম নেব, আমরা পিডিএফ শিট দিব, আমাদের স্পেশাল সাজেশন বুক আছে, সেই সাজেশন বুক পাবেন আপনারা, অনেক ধরনের ম্যাটেরিয়ালস পাবেন, অফলাইন এক্সাম পাবেন, সব কিছুই পাবেন। সো সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।